আর গায়ে সোনার মেয়ে চাপা, কাকে জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুরি, যেন পদ্ম দিঘির ঢেউ খেলা করি। ওইদিকে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণচূড়া শাখা দুটো শালিক কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, চোখে একরাশ নীরব জিজ্ঞাসা। ওরা বন্য প্রেমে বিভোর হয়ে চোখে চোখে কি কথা বলছে দেখো। দুষ্টু চোখে নীরব ভাষা, আটকে গেছে মিষ্টি মুখে, তাই তো ওই সুন্দর মুখখানার মাঝে আবেগময় মৃদু কম্পন। হঠাৎ এর অনিবার্য কারণবশত দু চোখের তারায় ঘনীভূত হয়ে যেন আষাঢ়ের ঘন ফটা, তাই তো পুঞ্জভিত অভিমান হয়ে একরাশ অভিযোগ হয়ে বলছে, এই যে মশাই, আমার কথাগুলো কি তোমার কোনো কানে যাচ্ছে না? প্লিজ চাপা, এক মিনিট আমাকে স্কেচটা ফিনিশ করতে দাও। কি বললে? লক্ষ্মী মেয়ের মতন আর একটা মিনিট ওয়েট করো চাপা। ইয়েস, ওইভাবে দুষ্টুমি ভরা চোখে তুমি আমার দিকে তাকাও, রাগে অভিমানে ওই সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে। তার ছবিখানাটুকে এঁকে নি। আচ্ছা, কেন তুমি বারবার আমার ছবি আঁকো বলতে পারো কর্তদা? তোমার ছবি আঁকতে আমার যে বড় ভালো লাগে চাপা। কর্তদা তুমি? আমি শিল্পী, তাই তো আমায় আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমার জীবন্ত মনের পর্দায় ধরে রাখতে চায়। শিল্পী হলো তুমি নিষ্ঠুর, আর তোমার এই ছবির গোপন কথা অন্তর দিয়ে অনুভব করতে পারো না। চাপা, বুঝতে পারো না তোমার সৃষ্টি ছবি অন্যের ভাষা। কি সে ভাষা চাপা, বলো। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথা মনের কথা, চোখের কথা মনের কথা, চলছে মনের আয়না। বুঝে নিতে হয়, তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চাপা সুন্দরী, তোমার মনের আশা মনের মাঝেই ঘুরে ঘুরে কাঁদবে, আর তোমার মনের আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার ভালোবাসার মানুষ নজ্ঞত। আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। ওই চাপা সুন্দরীকে আমার লোভের জালে ফেলে আমার লালসার শিকার বানালে নক্র তো এমনি এমনি দূরে সরে যাবে। এখন আমার কি ডিউটি বস? তুমি বারবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে, ভালোবাসার টোপ পেলে মালটাকে তুলতে পারলে ভালো, নইলে চাকরির লোক দেখে
যে কোনো প্রকারে মালটাকে আমার কাছে এনে হাজির করতে হবে। অতঃপর আপনি ভাববেন না, যেমন করে হোক ওই সোনার গায়ের মাটিতে পোড়া চাপা সুন্দরীকে আমি এনে তুলে দেবো আপনার দিলের দিল মহলে। এই যাও। বিউটির ভালোবাসা চেয়েও আমি আর ভালোবাসা পাইনি। তাই আর ভালোবাসা নয়, এবার থেকে আমি শুধু মধু খাবো, মধু। ওই চাপা সুন্দরী জৈবনের তাজা টাটকা মধু। তারপর চাপাকে আমি আমার হোটেলের মডেল বানিয়ে বিলিয়ে দিব শতাধিক জনকুমারদের মাঝে। তারা রাতের পর রাত জেগে মদ বানাবে আর আমার হাতে তুলে দেবে গোছা গোছা টাকা। গোছা গোছা টাকা। এই দেখো মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। বুকের মাঝে সেই যন্ত্রণাটা যেন কোথায় মিলিয়ে গেছে। কথা বলতেও আর আমার কষ্ট হয় না। তবু ডাক্তারবাবু তোমাকে কথা বলতে মানা করেছি। তোমরা অযথায় ভয় পাচ্ছ মমতা। দেখে নিও, আর আমার কিচ্ছু হবে না। ধ্রুবটা আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। জানো মমতা, আমি জানতাম ধ্রুব কখনোই আমায় নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশের একমাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি বিশাল খুশি তাই না গো? শুধু খুশি নয় মমতা, শুধু খুশি নয়, এই যেন আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা অন্তত পালন করতে পেরেছি, তাই তো মৃত্যুর জন্য আর আমার ভয় হয় না। ছি, আমার অলক্ষণের কথা বলতে নেই গো, আমার অলক্ষণের কথা বলতে নেই। ভেবো না মমতা, ভেবো না, এত সহজে আর আমি মরবো না। তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার বন্ধন ছিন্ন করে যমরাজ এত সহজে আর আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সিমেন্টের সিঁদুর নিয়ে আমি যেন অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। তা বললে কি হয়? এই জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে, প্রস্থানের পথটা যে তার জন্য আগে খোলা থাকে মমতা। প্রস্থানের পথটা যে তার জন্য আগে খোলা থাকে। এখন ওসব কথা থাক, এখন বিশ্রাম করবে চলো। আর ধ্রুবর ফুলসজ্জা, ও যদি এসে দেখে যে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, হয়তো তখন এসে বলবে এ কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে এত রাত পর্যন্ত আমি জেগে আছেন? অসুস্থ কোথায় ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হলো, শরীরের দিক দিয়ে আপনি কিন্তু সুস্থ নন বাবা। তাই বলছি, ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন মা, বাবাকে নিয়ে তুমি উপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব না, আর তোদের ফুলসজ্জা, তোদের দুজনা দুপতি একটা কর্তব্য আছে। সেই কর্তব্য পালন করতে না পারলে তাহলে স্বামী স্ত্রীর কোনো মূল্য থাকে না বাবা। মা, তাই যা বাবা যা, বৌমা তোর জন্য আশায় বসে আছে। তুই ভাবিস নে, তোর বাবার জন্য আমি রয়েছি। বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদ পাছাই করে নিয়ে আমি নতুন জীবনের পথে পা বাড়াতে চললাম। বড় দাদা বাবু, এই যে তুমি এখানে, আর আমি তোমায় সারা বাড়ি মই খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমার প্রয়োজনটাই সবচেয়ে বেশি গো বড় দাদা বাবু। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা শুধু তোমায় খুঁজছেন। এই তো কিছুক্ষণ আগে একটা বাড়ির বউ তোমায় খুঁজছিল। হ্যাঁ,
কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ, সিঁদুতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রীতি মেয়ে। এত রাতে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চায়? আচ্ছা কাদের বউ তুই কিছু জেনেছিস? কি করে জানবো গো গিন্নিমা? এই নিয়েই তো মেজো দাদা বাবু আর ছোট দাদা বাবুর মধ্যে তর্ক। মেজো দাদা বাবু বলছেন সম্ভব। আমি বলছি একটা অজানা মেয়ের সঙ্গে দাদার কোনো রকমই দেখা হবে না। এত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে? কোথা থেকেই বা এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞাসা করলে বলছে আপনার দাদাকে ডেকে দিন, তার সঙ্গে নয় খুব জরুরি দরকার। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাত্রে দাদার সঙ্গে কোনো রকমই দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তো তাকে বাড়ির ভেতরেই নিয়ে এসেছি। নক্ষত্র, তুই তাকে বাড়ির ভিতর নিয়ে আসছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত দুটি ধরে বলল তুমি তো আমার ভাইয়ের মতো, তাই তোমায় একটিবার আমি অনুরোধ করছি, তুমি তোমার দাদার সঙ্গে একটি বারের মতন আমায় দেখা করিয়ে দাও। না দেখা করিয়ে দিলে যে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমার সঙ্গে দেখা না করলে ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বড়দা, তাই তো মেজদার আদেশ অপেক্ষা করি। আমার দিদির অনুরোধ রক্ষা করতে আমি তাকে বাড়ির ভেতরেই নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? বকুল, তুমি সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমি যে আমার অন্ধবিশ্বাস নিয়ে অনেক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। বলো না গো, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর আজই তার ফুলসজ্জা। কেন কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এভাবে ছুটে এসেছো? আমি যাও, চলে যাও, আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিনও না। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, কিসের প্রয়োজনে ও তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেন বা তুই এত রাত্রে ওকে এখান থেকে চলে যেতে বলছিস? বাবা, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। বল বল ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো বড় দাদা বাবু বলো, এমন লক্ষ্মী পৃথিবীর মতো মেয়েটি তোমার কে? আচ্ছা, এই একটা অজানা মেয়ের সম্বন্ধে এই বাড়ির কৌতূহলের কারণ নাকি জানতে পারি? কারণ নিশ্চয় একটা আছে মেজদা, কারণ নিশ্চয় একটা আছে। নইলে ভদ্র মহিলা এত রাতে দাদার কাছে দেখা করতে আসবে কেন? বলো দাদা, তুমি কি এই ভদ্র মহিলাকে চিনতে পারছো না? বলো। মানে বলো বলো বলো, বলো। বলো। ও বলো। আমার চাকরানি। চাকরানি। চাকরানি যদি, তাহলে হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। উনি যখন আমাদের ওখানে থাকতেন তখন আমি ওই বাবু সব কাজ করে দিতাম। তাই দুবার বিয়ের কথা শুনি তুমি আমার হা কা করে চিৎকার করে কেঁদে উঠলে কেন? দুঃখে গো মা, দুঃখে। আমায় আবার তুমি না বললে? কিন্তু দুঃখটা তোমার কি সেটা তাকে খুলে বলো। বাবু আমায় বলেছিল বকুল, যখন আমার বিয়ে হবে তখন তুমি নিজে দাঁড়িয়ে থেকে শাক বাজাবে, উলুধ্বনি করবে। বকুল, তাই তাই আমার অজান্তে হঠাৎ এই বাবুর বিয়ে হয়ে যাওয়ায় আমি ভীষণ কষ্ট পেয়েছি গো মা। আহারে ভীষণ দুঃখ পেয়েছি। বেচারা। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জার আনন্দময় মাটি হয়ে যাবে। কাজেই তুমি এবার আসতে পারো। মেজদা, না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু মন্তব্য করা উচিত নয়। প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর, আর আমি সহ্য করতে পারছি না। বকুল, কেন তুমি এভাবে আমার কাছে ছুটে এসেছো? তোমার আমার অতীতের সম্পর্ক আজ শেষ হয়ে গেছে। চলে যাও এখান থেকে, আর কখনো কোনোদিন তুমি এখানে আসবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। হ্যাঁ, কেমন করে হয় বাছা? আরে ও বিবাহিতা, সব হারিয়ে গেছে গো মা। আজ আমি একা, শুধু একা। তাই আপনাদের
আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যেন কেউ আমাকে তাড়িয়ে দেবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব, যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু এই বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন বাবা। অসম্ভব! দুজন কাজের মেয়ে রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। এর জন্য আমার একটা টাকাও লাগবে না বাবু। কিন্তু পেটে যাচ্ছে দিতে হবে নাকি? মিনিমাম খরচ আছে। অর্ঘ, আমি বলছি দাদা, আমার মনে হয় এর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই অসৎ উদ্দেশ্য পূর্ণ করার জন্য এই বাড়িতে বিনা মানে চাকরানি থাকতে চাই। না জেনে শুনে একজন ভদ্র মহিলা সম্বন্ধে এই কটু মন্তব্য করা উচিত নয়। প্লিজ প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর, আর আমি সহ্য করতে পারছি না। বকুল, তুমি চলে যাও এখান থেকে, আর কখনো কোনোদিন এখানে আসবে না। চলে যাও এখান থেকে। না না, চলে যেতে হবে না, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু না, ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। বলে এই যে ভদ্র দামোদর, দয়া করে আপনাদের এই বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ আমি। একটা গায়ের চাকরানিকে এমন ভাবে বাড়াবাড়ি করছে, তাতে মনে হচ্ছে যেন আপনার ছেলের বিয়ের থেকে এই চাকরানিকে পাওয়ার আনন্দটা আপনাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। এত আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছেন, সবাই শুনতে পাবে। পাবে, তাতে আমার কি? বিউটি, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? সারা রাত কি তোমার জন্য আমাকে ফুলসজ্জা করে অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গে যাবে। কি বলবে বৌদি বনি, তুমি তোমার স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফসকা পড়ে যায়? ফসকা হতে পারবে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরলে তাকে যে অসম্মান করা হয় তুমি জানো না? স্বামীরা হচ্ছে মেয়ের কাছে দেবতা। দেবতা এইসব আনকাচার গায়ে মূর্খ মেয়ের কাছে। আমার মতো শিক্ষিত মেয়ের কাছে স্বামী হলো বন্ধু। চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধ হয় তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকেও তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষায় শিক্ষিতা আধুনিকা অকৃতজ্ঞ বেঈমান বৌমাদের কাছে উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা, জানিস মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম রে আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো, আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করবে। কিন্তু যাকে বাড়িতে আনলো সে বৌমা নয়, সে একটা আস্ত বোমা। কি এত বড় অপমান! মান সম্মান স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, তাকে আদায় করে নিতে হয়। সম্মান নেওয়া দেওয়ার ব্যাপারটা এবার থেকে যথেষ্ট সচেতন থাকো। বলি আমাকে এই তোমার অপমান করার কারণটা কি? সব কিছু অনর্থর মূল এই চাকরানিটা। আমি তোমায় বলে দিচ্ছি দাদা, এখনো এই চাকরানিটাকে এখনই বাড়ি থেকে তাড়াও, নাইলে কিন্তু এই সংসারেও অনেক অশান্তির ঝড় বইবে। শোনো ধ্রুব, তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি তুমি আমার রুমে না আসো তাহলে তোমার বাবার ওই সাদের বোমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। তুমি কি শুধু চুপ করেই রইবে, কোনো কোথায় কি বলবে না? বলার ভাষা যে আমার রুদ্র হয়ে গেছে রে নক্ষত্র, কর্তব্যের ভাষে রুদ্র হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার এই বোমা মন না বলার অবক্ত বেবনায় শুধু ডুগরে ডুগরে কাঁদছে। তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি ওই কথা বলছো বকুল? আমিও বলছি দাদা বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও, নইলে আবার বৌদিমণি হয়তো রেগে বসবে, আবার হয়তো তোমাকে অপমান করে বসবে। তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব! যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানা, তাকে স্ত্রীর স্বীকৃতি দিল স্ত্রীর মর্যাদা আমার পক্ষে সম্ভব নয়।
বলেছো বড়দা, তুমি ঠিকই বলেছো। তোমার এই জীবনের মহা সমস্যার কথা আর কেউ না জানলো আমি তো জানি। তাই সব জেনে বুঝে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি এই সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে। ওই অগ্নি সাক্ষী করা স্ত্রীকে নাকি ভালোবাসার সিঁদুরকে দাদা, নাকি ভালোবাসার সিঁদুরকে, নাকি ভালোবাসার ওরে নক্ষত্র, তোকে আমি কেমন করে বুঝাই যে আমার কাছে আমার ভালোবাসার সিঁদুরেই অনেক বেশি রে নক্ষত্র, আমার কাছে আমার ভালোবাসার সিঁদুরই অনেক বেশি। ওগো ওগো তুমি চুপ করো। বকুল, আমি মহা অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে আমি খুন করেছি। তুমি আমায় অভিশাপ দাও বকুল, তুমি আমায় অভিশাপ দাও। এমন কথা বলতে নেই, তুমি এখন যাও, তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করছে। আজ যে তোমার ফুলসজ্জা। তুমি কি বকুল, নিজের স্বামী কন্যার হাতে তুলে দিতে তোমার হৃদয়ে একটু হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। বকুল, তুমি কিছু ভেবো না গো, তোমার আমার সম্পর্কের কথা শুধু ঈশ্বর ছাড়া হে বাড়ির আর কেউ কোনোদিন জানতে পারবে না, কেউ কোনোদিন নয়। এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়েই থাকবো। এখন তুমি যাও। না বকুল, তোমাকে ছেড়ে আমি কখনো ওই বিউটির কাছে যাব না। আমার মাথার দিব্যি তোমার দুটি পায়ে পড়ছে। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস, আর তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার ফুলসজ্জার সানহাই, আর তোমার বুক ফাটা হাহাকার হোক আমার ফুলসজ্জার সানহাই, আমার ফুলসজ্জার সানহাই। আমার জীবনে কি খেলা খেললে তুমি ঠাকুর? দুঃখই যদি দেবে তাহলে কেন দিয়েছিলে মিথ্যে সুখের হাতছানি? বলো কেন কেন কেন? আমি কাঁদছি কেন? শ্বশুরের ভিটে যে স্বর্গের সমান, সেই স্বর্গে যদি চোখের জল পড়ে তাহলে যে সংসারের অমঙ্গল হবে। আর কেউ না জানুক, স্বয়ং ঈশ্বর তো জানে সংসারের সঙ্গে আমার কিসের সম্পর্ক। ভগো করুণাময় ঈশ্বর, তুমি আমাকে যত দুঃখ দেবে দাও, শুধুমাত্র সেই দুঃখটা জয় করবার শক্তি ও সাহস তুমি আমাকে দাও ঠাকুর, তুমি আমাকে দাও। বকুল, আমি ভিতর থেকে আর কোথায় কষ্ট বাবা বাবা ডাক শুনতে পেলাম। পাশে কোথায় লুকিয়ে পড়েছে? আমায় অবাক করতে হয়তো এখন এসে গলা জড়িয়ে খিরখির করে হেসে বলবে। না না, আমি বরং একটু বসিয়ে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে রে মা। আমি দিন আমার বাহ্যিক জ্ঞানটুকুই হারিয়ে ফেলেছি। তাই তো শয়নে স্বপ্নে স্পষ্ট দেখতে পাই খানা চোখের সামনে আলোয়ের মতো ভেসে উঠে খানা। দিদির কথা ভাবছো বাবা? অযথা নয় রে মা, অযথা নয়। ওই সাক্ষী হয়ে গেল, মেয়েটা তোর কোনো সংবাদই পেলাম না। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, সেটা ঈশ্বরই জানে। আমি বলছি দিদি ভালোই আছে। ওর শ্বশুর বাড়িরা নিশ্চয় ওকে আশ্রয় দিয়েছে, তা না হলে দিদি কবে ফিরে আসতো? তুই বলছিস মা আমার বকুল ভালো আছে? ওরা সবাই ওকে যথাযথ বরণ করে মেনে নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ নেবেই তো।
তো বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, সে যা শুনেছে তাই তো বলেছে। না না, ওর কোনো দোষ নেই। আমি বরং এক কাজ করি রে মা, আমি একবার আজকে আমার বকুলকে দেখেই আসি। আজই যাবে? হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে তো দেখিনি, মনটা বড় ছটফট করছে। তারপর বিয়ের পর মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে আসতে হয়। আমি বরং এক্ষুনি শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে তো আমি কোনো কিছু দিতে পারিনি, তাই ওর জন্য একখানা শাড়ি আর দুবোর জন্য একখানা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে যদি না পারি আমি ভীষণ যে ছোট হয়ে যাবো রে মা, ভীষণ ছোট হয়ে যাব। তো আমার কাছে তেমন কিছু নেই যা দিয়ে আমি কাজ করলে হয় না বাবা? মায়ের সোনা দুটো বালাগুলোকে না হয়? না রে মা না, অভাবের তাড়নায় তোর মায়ের সব গয়না করা বিক্রি করে দিয়েছি, তার শেষ স্মৃতিটুকু আর মুছে দিতে পারি না রে মা, মুছে দিতে পারি না। বেশ, তাই ভালো। তো বলছিলাম আজ না পারলো বাড়ি ফেরার সময় দিদি জামাই বাবুকে দুটো জামা কাপড় কিনে দিও বাবা। আর দুটো দিন সময় পেলে তুমি টাকা ঠিক জোগাড় করতে পারবে। ঠিকই বলছিস মা, দুটো দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। তাহলে আমি বেরোচ্ছি রে মা, সোমবারে কালে ওদের আমি সঙ্গে করে নিয়ে আসবো। নিমায়ের হাতে আমি বাজার করে দিয়ে পাঠাচ্ছি, তুই যেন আগে থেকে রান্নাটা করে রাখিস। বেশ, কেমন? কি মজা! কাল আমার দিদি জামাই বাবু আসবে, তার সঙ্গে দেখা হবে। না না, ধ্রুবদা নয়, আর এখন আমাদের জামাই বাবু। জামাই বাবু এলে আমি তাকে বলবো কে নিবি ফোন চাপা বকুল হে 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 হে। কে আপনি? কি চাই এখানে? যারে চাই তারে পাই না, আর যারে পাই তারে চাই না। কি বললে? তবে পাই আর না পাই আমি কিন্তু আপনাকেই চাই। কি বললে? না মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই এই ফুল দিয়ে আপনাকে আমি থামো, থামো। আপনি কে বলুন তো? আগে আমার নাম হরিপদ বেনবালা, আমি যাত্রা দলে বিবেকের পাঠ করি। তবে এখানে কেন? লোকমুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য পাত্রে খোঁজাখুঁজি করছেন, তাই নিজেকে আমি আপনার যোগ্য মনে করে এখানে উপস্থিত হয়ে আছি। তাই নাকি? আজকে আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। তাছাড়া আমি ভালো গাইতে পারি আর নাচতেও পারি, আর পপ ড্যান্সের সঙ্গে একখানা ক্লাসিক্যাল গানের মিক্সার করে এমন একটা করব যা দেখে আপনি একেবারে তাজ্জব বনে যাবে। দাঁড়ান একটু নেচে দেখাচ্ছি। থামুন, আপনার নাচ পরে দেখলেও চলবে। বেশ, আমি থামলাম। তাহলে একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীতেই শোনায়। আ আ চুপ করেন আপনি। বেশ, আমি থামলাম। আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। বাবা বাড়িতে নেই। বিয়ের প্রাথমিক আলোচনাটা হয়েই যাক। বিয়ের প্রাথমিক আলোচনা? হ্যাঁ, আমার বিয়ের আমি এই ঘটক, যোগাযোগ থেকে ছাদনা তোলা অবধি আমি একে সব সামলে নেব। ডাকুন আপনার বাবাকে, ডাকুন। বাবা বাড়িতে নেই। নেই? আরে
আগে বলবেন তো? কি বললে? আগে বলুন আপনার আমাকে পছন্দ হয়েছে কিনা। আপনাকে আবার আমার পছন্দ হবে না? আপনি হলে সুদর্শন, সুস্বাস্থ্যবান। আপনার কথাগুলো দেখছি ভীষণ মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, এবং আপনিও মাইরি বলছি। এই তোমায় ছুঁয়ে একটু কাছে এসো না মাইরি। এই ফুলটা তোমার কপালে লাগিয়ে দিই। ওটা আমার টিকিতে লাগান। টিকিতে? ও হ্যাঁ, তাই ভালো। এ নয়, হ্যাঁ। এবার আপনি আসতে পারেন। সে কি প্রাথমিক আপ্যায়নটুকু না করেই আমাকে চলে যেতে বলছেন? মানে একটু মিষ্টি মুখ আর কি। এমনিতে আপনার যা মিষ্টি কথাবার্তা, আবার মিষ্টি মুখ করালে বোধে মিষ্টি কথা ফুলঝড়ে ঝরবে। আপনি এখন যান, আমার এখন কাজ আছে। যাতে মন নাই করেছে। বেশ, তাহলে আমি আসি। তুমি বরং তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা জানিও, কেমন? এবার আমি যেদিন আসবো না, সেদিন কিন্তু টোপর মাথায় দিয়ে গলায় ফুলের মালা নিয়ে সঙ্গে বরযাত্রী নিয়েই আসবো। তাই আসো, আমিও তোমার জন্য মালা জুড়িয়ে রাখবো, জুতোর মালা। লেকিন তোমার দেয়া জুতোর মালাকে আমি ফুলের মালা ভেবে গলায় পরে নেব চাপা। আবার তুমি এসেছো? আজ তোমার সাথে আমি আসনাই করতে আসিনি, এসেছি তোমার এনকার নিয়ে, আমার শূন্য হৃদয়টাকে ভরিয়ে নিতে। চুন্না বাবু, আমি জানি আমার আসনায় কখনো তোমার হৃদয়ে আসন পেতে পারে না। আমার মতন বদনসিবে তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না। ফির সারা জিন্দগি আমি তোমাকে দোয়া করে দেখবো। আপনি ফিরে যান চুন্না বাবু, আপনি এখান থেকে চলে যান। তোমাকে দোয়া করে দেখার চান্সটা আমাকে দেবে না চাপা। আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ হয়ে ফির কবে আমি তোমার সামনে আসবো না, দূর থেকে তোমাকে আমি দোয়া করে দেখবো। তাই করুন। আর একটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমাকে কখনো ইয়াদ হবে না, লেকিন দুঃখের দিনে কখনো যদি ইয়াদ হয় তাহলে আমার কাছে এসো। আমি জিন্দগি ভর তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবো। চুন্না, হ্যাঁ, বাদ দেবা, তুমি বোধহয় জানো না আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? চাকরি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের অফিসে একজন লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। চাকরি করতে মুরগি হলে আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমি চাকরি করব? হবে কি না তা উপর বালা মালো, লেকিন বসকে আমি বলেছি চাকরি তোমার হবে, লেকিন ইন্টারভিউ তো পাস করলে চাকরি তোমার জরুর হয়ে যাবে। কিন্তু কিন্তু চাপা, তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতজ্ঞ মনে করব। তোমার বাবাকে তুমি রাজি করে রাখো, আমি আবার আসবো। ইন্টারভিউ পাস করলে চাকরি, এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না, চাকরিটা আমার করতেই হবে, যেমন করেই হোক বাবাকে আমার রাজি করাতেই হবে। কি বলবে চাপা? না মানে, আচ্ছা নক্ষত্রদা,
আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রঙগুলো হয়তো আবার নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো আরো সুন্দর করে রাগাবে তোমার মনের আকাশ, আর সেই আকাশ থেকে ও ভাগা নক্ষত্র একটু একটু করে দূরে, বহু দূরে মিলিয়ে যাবে চাপা। আমার আধার মনে আকাশে শুধু একটাই নক্ষত্র, সেই নক্ষত্র যদি কখনো মিলে যায়, তুই ছোদশে অন্ধকারে হারিয়ে যাব। চাকরির ক্ষেত্রে আজ তুমি বাধা দেবো না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে নতুন করে ঘর বাঁধবে সেদিনই হবে চাকরি জীবনে তোমার ছুটি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করা তোমার মারায় না চাপা, চাকরি করা তোমার মারায় না। যদিও আজকের দিনে নারীরা পুরুষের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে, কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবে, নারীরা তাদের সেবা ভালোবাসা দিয়ে সেই ক্লান্তকে দূর করবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্রদা। আমার কি আর ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, আজ হঠাৎ আমি তোমাদের বাড়িতে এলাম, তুমি তো কোনো কোথায় জিজ্ঞাসা করলে না কেন আমি তোমাদের বাড়িতে এসেছি। সত্যি তো দাদার বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে এখন হাসির হাট। এবার হাসির হাট ছেড়ে তুমি কান্নায় ভরা দেবান্তরীর মাঠে তুমি এসেছো কেন? এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলতে। বাবা, কিন্তু বাবা তো বাড়িতে নেই। একটু আগে মেয়ে জামাইকে আনতে তোমাদের বাড়িতে গেছে। সে কি, তোমার বাবা আমাদের বাড়িতে গেলে এই যে মহা অনর্থ হয়ে যাবে। কিসের অনর্থ? বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে চরম অপমানের হাত থেকে রক্ষা করি, তারপরে এসে আমি সব কথা খুলে বলবো। চলি, গুডবাই চাপা, গুডবাই। আশ্চর্য, নক্ষত্রদাকে এখন আমি চিনতে পারলাম না। আসলে নক্ষত্রদা শিল্পী তো, তাই যতখানি গর্জায় ততখানি বর্ষায় না।